ছি রায়মশাই, ছি। এতদিন আমি জানতাম যে আপনি অর্থলোভী, কিন্তু আপনি যে এত নীচ সেটা আমি জানতাম না। ছি। আপনি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়েই আমাকে অপমান করছেন রায়মশাই। ভুলে যাবেন না, আমিও হেলাফেলা করার কেউ নই। আমি ওর রায় বাহাদুর। আপনি যেটা করছেন সেটা শিষ্টাচার বিরুদ্ধ। শিষ্টাচার? আমি কার সঙ্গে শিষ্টাচার করব রায়মশাই? যে ব্যক্তি শুধুমাত্র অর্থের লোভে নিজের পুত্রকে বেচে দেয় তার সঙ্গে আমি করব শিষ্টাচার, তার সঙ্গে আমি করব ভদ্র ব্যবহার? রায়মশাই, আপনি ভুলে যাবেন না, আমার মেয়ের বিয়ের আগে শর্ত হয়েছিল যে ব্রজেশ্বর ঘর জামাই হয়ে থাকবে। আমি তাকে বাধ্য করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানেন? শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য, ব্রজেশ্বরের মায়ের জন্যে। তাই সে এখনো এখানে আছে। শিষ্টাচার। থাক না রায়মশাই, কথাতে তো শুধু কথাই বাড়ে, তাই না? আপনি দয়া করে শান্ত হন। আর আপনাকেও বলছি, আপনাকে তো এটা মনে রাখতে হবে যে উনি আমাদের সম্মানীয় কুটুম। ওনার সঙ্গে অন্তত এভাবে রাগারাগি করবেন না। তা বলে উনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। এতদিন ওনার অনেক অপমান আমি সহ্য করেছি, আর না। এই সমস্ত কিছু আমার বাড়ির নিজস্ব ব্যাপার। আপনি কেন আমার বাড়ির ব্যাপারে নাক গলাবেন? তাছাড়া আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার মেয়ে আমার বাড়ির বউ। তাই তো, এটা তো আপনার বাড়ির ব্যাপার। প্রফুল্ল আপনার পুত্রের প্রথমা স্ত্রী, সে ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার আমার নেই। আমার শুধু নাক গলানোর অধিকার রয়েছে আমার মেয়ে আর জামাতা যদি খারাপ থাকে তাহলে। এখন সেই ব্যাপারেই আমি নাকটা গলাবো। এই পরিবেশে এই সমস্ত নীচ মানসিকতার লোকজনের সঙ্গে আমার কন্যার আর এক মুহূর্ত থাকা উচিত নয়, সেটা আমার সিদ্ধান্ত। সাগরমা, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে। বাবা না, তোমার কোনো কথা আমি শুনবো না। আমার আর একটা সিদ্ধান্তের কথা জানাই, ব্রজেশ্বর যদি মনে করে থাকে তার পিতাকে ত্যাগ করবে, তাহলে সেও আমার সঙ্গে যেতে পারে। এসো, এসো। এটাই আমার সুযোগ। প্রফুল্ল পোড়ার মুখে মরেছে, অন্য বউ দূর হয়েছে, আমার সামনে এখন রাস্তা ফাঁকা। এবার আমার স্বামীকে পুরোপুরি নিজের মতো করে পাবে। যে করেই হোক স্বামীর মন আমাকে ভোলাতে হবে। কি করছোটা কি? হঠাৎ পা টিপছো কেন? সারাদিন কত খাটাখাটুনি গেল, আপনার পাটা নিশ্চয়ই খুব ব্যথা করছে। আমাকে তো মুখ ফুটে বলতেই পারতেন। আমি তো আপনার দাসীবাদী, আপনার সেবা করতেই তো আমি এসেছি, তাই না বলুন? না না, আমার পা ব্যথা করছে না, তুমি পাটা ছাড়ো। আহা, লজ্জা করছেন কেন? আপনি তো আমার সব, আমার ইহকাল পরকাল। তাহলে মাথাটা একটু টিপে দিই। আমি জানেন তো খুব ভালো মাথা টিপতে পারি। আমি জানি আপনার মাথা ধরেছে। কি জ্বালায় পড়লাম? আমার মাথা ব্যথা করছে না, তোমায় হঠাৎ কে পাঠালো বলো তো? ও মা, কেউ পাঠাতে যাবে কেন? কি যে বলেন না আপনি! আমি আপনার ঘরণী গৃহিণী, আমার বুঝে একটা দায়িত্ব নেই? এতকাল তো আমার দিকে ফিরেও তাকাও, খালি কিভাবে ঘরণী গৃহিণী হবে সে চিন্তাই করেছো। তা আজ হঠাৎ কি হলো? আপনি তখন ওই পোড়ার মুখে প্রফুল্লর কথা ভাবতেন, আজ তো সে নেই। তাই এখন শুধু আপনি আমার। তাই না বললেও শুনছি না, আমি মাথা টিপে দেবই।
কথা কানে যাচ্ছে না? বলছি তো আমার ভালো লাগছে না এসব। না না, আমার মাথা গরম করলে চলবে না। স্বামীর মন ভোলাতেই হবে, তাতে তিনি যতই রাগ করুন। আপনি আমাকে ঠেলে দিলেন, আমার সেবা আপনি নেবেন না। তবু আমি আপনার সেবা করবই। আপনি আমাকে মারুন, কাটুন, যাই করুন। আপনার ওই প্রফুল্ল মুখের চেয়ে ঢের ভালো সেবা করতে পারি আমি। দেখুন না একবার, ভালো করে তাকান না। তুমি প্রফুল্লর থেকে কম কিসে জানো? মনের দিক থেকে তোমার মন অনেক নিচু। তুমি শুধু প্রফুল্লকে হিংসে করে গেছো, তাই প্রফুল্লর সঙ্গে নিজের তুলনা করো না। কারণ আমার মনে প্রফুল্ল যে জায়গায় বসে আছে, সেই জায়গায় তুমি কোনোদিনও বসতে পারবে না। তুমি যাও নয়ন বউ, যাও। দিন রাত খালি প্রফুল্ল আর প্রফুল্ল। আমি ভালো মনে আপনার সেবা করতে এসেছিলাম, কিন্তু আপনি তো এই মরা মেয়েটাকে নিয়ে পড়ে আছে। আমি ভাবলাম কাঙালিটা মরলো, আমার হাড় জোড়ালো। ও বাবা, এভাবে তো বলবার নয়। ভদ্রভাবে কথা বলো নয়ন বউ। তুমি এত স্বার্থপর, এত নীচ যে মেয়ের আজকে শ্রাদ্ধ, তুমি তার সম্পর্কে এসব কথা বলে যাচ্ছ। আমার মনের অবস্থাটা একবারও বুঝছো না। তুমি যাও এখান থেকে। না, আমি যাব না। ওই প্রফুল্লর সব স্মৃতি মুছে দেবো আমি। এই বাড়ি তোর কোনো স্মৃতি, কোনো চিহ্ন থাকবে না। সব শেষ করে দেবো। এই চিঠিটাই আপনার কাছে প্রফুল্লর শেষ চিহ্ন না? কি করছো নাকি? দাও চিঠিটা দাও। এই চিঠি আমি এই বাড়িতে আর রাখবো না। এবার আমি দেখি আপনি প্রফুল্লকে নিয়ে আর কত কি ভাবতে পারেন। আমি শেষ করে দেবো। দাঁড়াও নয়ন বউ, নয়ন বউ, ওটা নষ্ট করো না। শোনো প্রফুল্ল, তোমাকে আমরা তোমার শ্বশুর ঘরে দিয়ে আসতে পারি, কিন্তু তার জন্য তোমাকে নামধাম বলতে হবে। তোমার পরিবার বা তোমার নিকট আত্মীয় কেউ আছেন? এই এমন মেয়ে যার অতীত সম্পর্কে কিচ্ছু জানা যায় না, এই মেয়ে তার সম্পর্কে কিছু বলতেও চায় না। এমন মেয়েদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ভবানী ঠাকুর ওকে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি পারছি না। আমার এখনো কেমন যেন সন্দেহ হচ্ছে। শোনো মেয়ে, এই আশ্রমে থাকা আর আমাদের একজন হয়ে ওঠা দুটো এক নয়। তোমাকে যদি আমাদের দলের একজন হয়ে উঠতে হয়, তাহলে অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে। আর তা না হলে আমাদের আশ্রমে অনেক অসহায় মেয়েরা থাকে, তাদের একজন হয়ে থাকতে পারো। যদি আমাদের দলের সদস্য হতে হয়, তাহলে তোমাকে তোমার যোগ্যতার প্রমাণ দিতে হবে। বেশ তো, বলো না কিভাবে আমার যোগ্যতার প্রমাণ দেব। আমি জানি আমি কতটুকু যোগ্য। আমি তা প্রমাণ দেব। বাবা, এই মেয়ের দেখি খুব আত্মবিশ্বাস, খুব কথা। এমন তেজি মেয়ে তো সহজে দেখা যায় না। সেসব যথাসময়ে জানতে পারবে। এখন শুধু এইটুকু জেনে রাখো যে অনেক কষ্ট, অনেক স্বার্থত্যাগ করতে হবে। একদিকে যেমন শারীরিকভাবে সক্ষম হতে হবে, অকুত ভয় হতে হবে। এই দেশ মায়ের জন্য আত্মত্যাগ করার মনোবল তৈরি করতে হবে। তাহলে বুঝতে পারছো তো, তোমাকে কিন্তু আমরা এমনি এমনি এই দলে নেব না। দেখুন প্রফুল্ল, ঠাকুর আসলে আপনার শপথ হবে। তার আগে আমরা যেভাবে বলবো আপনাকে সেইভাবেই চলতে হবে। বাবার আদেশ ছাড়া আর কারো আদেশ মানবো না। তার মানে তুমি আমাদের আদেশ মানবে না?